নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দীর্ঘ 2 দশক বিস্তর আলাপ আলোচনার পর ভারত মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। সেখানে কি বলা আছে সে নিয়ে আমি আজকে আর কিছু বলছি না, আমি আগেও একটা প্রতিবেদন করেছিলাম। 2রা ফেব্রুয়ারি ভারতীয় সময় মধ্যরাতে, 3রা ফেব্রুয়ারি পড়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তি হয়েছে এবং ভারতীয় পণ্য আমেরিকায় গেলে 18% শুল্ক দিতে হবে। ভারত রাশিয়া থেকে তেল নেবে না, ভারত ভেনিজুয়েলা থেকে তেল নেবে এবং $500 বিলিয়ন 5 বছর ধরে ভারত ব্যয় করবে আমেরিকা থেকে প্রযুক্তি, এনার্জি, তেল, খাদ্যপণ্য ইত্যাদি কিনতে। তার আগেই ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোরে ইন্ডিয়া টুডের একটা ক্যাপশন ছিল মুভার্স অ্যান্ড শেকার্স, সেটাকে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, বলেছিলেন স্টে টিউনড। তার কিছুক্ষণ পরেই ট্রাম্পের ঘোষণা। তারপর নরেন্দ্র মোদী জানালেন যে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছে। অবশ্যই আসার খবর। এখন চুক্তির নিটিগ্রিটি আমাদের সামনে আসবে, কিন্তু চুক্তির একটা পজিটিভ ইম্প্যাক্ট 3রা ফেব্রুয়ারি ভারতের শেয়ার বাজারে দেখা গেছে এবং সূচক এবং নিফটি ঊর্ধ্বগতি আগামী কয়েকদিনেও অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। দ্য মাদার অফ অল ডিলস, যেটা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারত করেছিল, তারপরে দীর্ঘ টালবাহানার পর আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি হলো। রাশিয়া থেকে তেল কেনার জন্য 25% শাস্তিমূলক শুল্ক চাপিয়েছিল, যদিও আমেরিকা জানিয়ে দিয়েছে ভারতের থেকে যেগুলো আমেরিকায় যাবে তার জন্য 18%ই শুল্ক দিতে হবে, অর্থাৎ শাস্তিমূলক শুল্কটা প্রত্যাহার করা হয়েছে। বিনিময়ে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না, এই বিষয়ে কথা দিয়েছে। অবশ্যই একটা উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট। একটা বিশ্ববাজারে টালমাটাল হয়েছিল, ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি হচ্ছে না, ট্রাম্পের শাস্তিমূলক শুল্কের প্রভাব তো ভারতের অর্থনীতিতে উপরে ছিল, ভারতের শেয়ার বাজারে উপরে ছিল। আরো কিছুদিন লাগবে এই চুক্তির অভিঘাত কতটা হলো তা বুঝতে। এখন সবেমাত্র 2 রাষ্ট্রপ্রধান জানিয়েছেন যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির সম্পূর্ণ বয়ান যখন সামনে আসবে, তার ফাইনাল অ্যাসপেক্ট গুলো বিচার করলেই আমরা বুঝতে পারবো। আজকে আমার প্রতিবেদন এসআইআর নিয়ে নয়, আইপ্যাক নিয়ে নয়, তৃণমূল কংগ্রেস বিজেপির সংঘাত নিয়ে নয়। 3রা ফেব্রুয়ারি আনন্দবাজার পত্রিকাটি খবর বেরিয়েছে বাইলাইনে যে 26/11 মাস্টার মাইন্ডদের কয়েকজন নাকি এই মুহূর্তে ঢাকা শহরে আছে। মানে মুম্বাই হামলা 26/11, তার মাস্টার মাইন্ডদের কয়েকজন এই মুহূর্তে নাকি ঢাকা শহরে আছেন। ওই প্রতিবেদনে একটি ফ্লাইট নাম্বারের উল্লেখ করা হয়েছে বিমান বাংলাদেশের, যেটা 30শে জানুয়ারি ভোর 4:20 নাগাদ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিল করাচি থেকে। সেখানে সাধারণ যাত্রীর বেশে এমন 11 জন নাকি ছিলেন, ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে তারা 26/11 ওই ঘৃণ্য অপরাধের পিছনের মস্তিষ্ক এবং কয়েকজন শীর্ষস্থানীয় লস্কর জঙ্গি। দীর্ঘদিন বাদে পাকিস্তান এবং ঢাকার মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। করাচি ঢাকা অনেকদিন বন্ধ ছিল এবং চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ আসছে এবং সেখানে কন্টেনার যখন নামানো হচ্ছে, সেই কন্টেনারে কি আছে সেটাও দেখছে না বাংলাদেশের কর্তৃপক্ষ। আপনাদের মনে আছে 2004 সালে ওই কর্ণফুলী জেটিতে অস্ত্র নেমেছিল। জামাতের তৎকালীন আমির, তখন বিএনপি জামাত জোট সরকারের শিল্পমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের
তখন স্বরাষ্ট্র উপমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবার। তারা দুজনেই শাস্তি পেয়েছিলেন। অর্থাৎ কন্টেনার ভর্তি অস্ত্র এসেছিল উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদীদের হাতে তুলে দিতে। তারপর তো 2009 সাল থেকে টানা আওয়ামী লীগের সরকার। বাংলাদেশের মাটি থেকে সত্যি জঙ্গি জেহাদি কাজকর্ম অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছিল। কারণ শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশে, আপনাদের তো মনে আছে, ওই একটা কাফেতে সাংঘাতিক ঘটনা ঘটল, অনেকজন মারা গেল গুলশান অঞ্চলে। আমি কাফেটার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, 2015-16 সালের ঘটনা। তখন তদন্ত হলো, তখন দেখা গেল যারা এই জঙ্গি হামলাটা করেছে হোলি আর্টিজান কাফে, তারা বাংলাদেশের সম্ভ্রান্ত পরিবারের সব ছেলে, তাদের বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে, তারা র্যাডিক্যালাইজড হয়ে গেছে। তারপরে আবার জঙ্গি নিয়ন্ত্রণে আরো কড়াকড়ি হয়। দুদেশের মধ্যে নিয়মিত সমন্বয় হতো গোয়েন্দা সংস্থার মধ্যে। কিন্তু 2024-এর 5ই অগস্টের পর বাংলাদেশ কার্যত জঙ্গি জেহাদিদের দখলে চলে গেছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার, নোবেলের শান্তি পুরস্কার জয়ী ইউনূস ঘোষিত ভারত বিরোধী, গণতন্ত্রের শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু, পাকিস্তানের পা চাটা দালাল এবং ওর সাঙ্গপাঙ্গ, বিশেষ করে আসিফ নজরুল, সেটা হচ্ছে আরো বড় দালাল, জঙ্গিদের ধর্মপিতা। এখন ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই কমিশনে কর্মচাঞ্চল্য। চট্টগ্রামে নাকি ইউনূস পাকিস্তানের সহযোগিতায় অস্ত্র কারখানা করবে, এবং ওই প্রতিবেদনে যেভাবে বিমান নম্বর দিয়ে 11 জনের নাম বলা হয়েছে এবং তাদের পাসপোর্ট উল্লেখ করা হয়েছে, বলা হচ্ছে তারা লস্কর জঙ্গি এবং 26/11 মাস্টার মাইন্ড, অর্থাৎ বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে সন্ত্রাসী কাজ চালাবার পরিকল্পনা করছে, পাকিস্তানের মাটিতে ঘাঁটি গাড়া এবং পাকিস্তান এস্টাবলিশমেন্টের প্রশ্রয়ে লালিত পালিত জঙ্গি গোষ্ঠীগুলো। আপনাদের মনে আছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির কি বলেছেন? যে ভারতকে এবার রক্তাক্ত করা হবে ভারতের পূর্ব দিককে ব্যবহার করে, মানে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে। এবং ইউনূস জঙ্গি জেহাদিদের রেড কার্পেট বিছিয়ে দিয়েছে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় 2রা ফেব্রুয়ারি কলকাতার একটি সাংস্কৃতিক কেন্দ্রে আমেরিকা থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়েছিলেন। আমাদের বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিশিষ্ট সাংবাদিক স্বপন দাশগুপ্তর একটি সংস্থা আছে খোলা হাওয়া, সেখানে তিনি বক্তব্য রাখেন। দীপ হালদার সমূহ অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে বলেছেন যে বাংলাদেশটা পুরোপুরি জঙ্গি জিহাদিদের হাতে চলে গেছে এবং ভারতকে রক্তাক্ত করার পরিকল্পনা করছে। জামাত কিন্তু ঘোষিতভাবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, পাকিস্তানের পা চাটা দালাল। তারা যদি ক্ষমতার ভাগ পায় এবং এই বাংলাদেশ আর্মির মধ্যে আইএসআই এবং পাকিস্তান আর্মির যথেষ্ট অনুপ্রবেশ হয়েছে, অনেকেই খুব র্যাডিক্যালাইজড, এবং পাকিস্তানের জঙ্গি জিহাদের এবং পাকিস্তান এস্টাবলিশমেন্ট এই সুযোগটা নেবে, ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করবে, সফল হবে না, অবশ্যই সফল হবে না। কিন্তু আমাদেরও তো সহ্যের সীমা আছে। জামাতের আমির এক্সান্ডেলারা পোস্ট করেছিলেন কোনো মহিলা তাদের দলের সর্বোচ্চ পদে বসতে পারবেন না, মহিলাদের বাইরে যাওয়া কাজ করা অনেক নিয়ন্ত্রণ করতে হবে, এটা নাকি উপরওয়ালার আদেশ বা নির্দেশ। তারপরে 9 ঘন্টা ধরে এক্সান্ডারে পোস্টটা থাকার পর সেই পোস্টটা প্রত্যাহার করা হয়, বলা হয় নাকি হ্যাকাররা হ্যাক করেছে। এটাই হচ্ছে জামাতের আসল চেহারা, ভারত বিরোধী, হিন্দু বিরোধী এবং পাকিস্তানের পা চাটা সব দালাল। অনেকে, বিশেষ করে আমাদের রাজ্যের বামপন্থীরা, আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে খুব সরব হয়। কেন কারাকাসে গিয়ে মাদুরোকে
ট্রাম্পের বাহিনী একেবারে তুলে নিয়ে বন্দি করে আমেরিকায় নিয়ে আসলো। কারণ ভেনিজুয়েলা আমেরিকার অস্তিত্বের পক্ষে বিপজ্জনক হচ্ছিল। মাদক চলাচল, মনরো ডক্ট্রিনে কি বলা আছে, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে আমেরিকার আধিপত্য, সেটাই ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠা করতে চাইছেন। বিতর্ক হয়েছে, কিন্তু আমেরিকার সার্বভৌমত্বটা কিন্তু এবং তার সুরক্ষা ট্রাম্প নিশ্চিত করতে চাইছেন। কঠোর পদক্ষেপ নিলে বিতর্ক হবে। আচ্ছা, চীন যেভাবে তিব্বতকে গায়ের জোরে দখল করে রেখেছে, অনেকে প্রতিবাদ করেন চীন কি সেই জায়গা থেকে সরে এসছে? আমরা পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি, আমাদের সামরিক শক্তি কারোর থেকে কম নয়। তাহলে বাংলাদেশের মাটিতে যদি লস্কর জঙ্গিদের দাপাদাপি বাড়ে, আইএসআই এর দাপাদাপি বাড়ে, তাহলে অপারেশন সিন্দুরের পরবর্তী লক্ষ্য কেন বাংলাদেশ হবে না? ভারত সরকার এবং ভারতের গোয়েন্দা সংস্থা যদি নির্ভরযোগ্য সূত্র মারফত জানতে পারে যে এখানে জঙ্গিরা ঘাঁটি গাচ্ছে, অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে, ভারতকে হামলা করার পরিকল্পনা করছে, চিকেন নেককে আক্রমণ করার পরিকল্পনা করছে, তাহলে আমাদের পরবর্তী অপারেশন সিন্দুর হবে বাংলাদেশে। তাহলে আমার দর্শকরা বলুন তো, বাংলাদেশকে কতক্ষণ লাগবে হাঁটু মুড়ে বসে ক্ষমা চাইতে? আমার তো মনে হয় 5 মিনিট। মাতৃজঠরের লজ্জা জঙ্গি নেতা ইউনূস, কান খুলে শুনে রাখ। বাংলাদেশের মাটিকে যদি ব্যবহার করার সুযোগ দিস জঙ্গি জিহাদিদের, পরিণাম ভয়ঙ্কর হবে। আমরা প্রতিবেশীর সঙ্গে সহজ স্বাভাবিক সম্পর্ক রাখতে চাই। ভারত দিয়ে ঘেরা তোরা, বেশি ট্যাফও করলে উচিত শিক্ষা দেওয়া হবে, অর্থনৈতিকভাবে দেওয়া হবে, প্রয়োজনে সামরিকভাবে দেওয়া হবে। সাতঘাটের জল খাওয়া সুদী বৃদ্ধ চর্বচস্য লেজ্জ পেয় খেয়ে বাংলাদেশের মাটি থেকে ভারতকে রক্তাক্ত করার চক্রান্ত করছে, আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? পাকিস্তান একটা শিক্ষা পেয়েছে, প্রয়োজনে ইউনূসের বাংলাদেশকেও দিতে হবে নান্য পন্থা। ইতিমধ্যেই বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাংলাদেশের মাটিতে যে প্রজেক্টগুলো চলছে ভারতের আর্থিক সহায়তায়, সেখানে অনুদান হাফ করে দিয়েছেন। বেশ করেছেন। আমরা মালদ্বীপে ইনভেস্ট করব, শ্রীলঙ্কায় করব, ভুটান তো আছেই। ভাবার সময় এসছে। রিপোর্টটা খুব অ্যালার্মিং। যেভাবে প্রতিবেদক একদম বিমানের নাম্বার উল্লেখ করে 11 জন লস্কর জঙ্গির কথা বলছেন, তাদের পাসপোর্ট নাম্বার এবং নাম পর্যন্ত ওই রিপোর্টে উল্লেখ আছে। এখনো ইউনূস সরকার এই প্রতিবেদনের কিন্তু কোনো প্রতিবাদ জানাবে কি করে? মুখ আছে জঙ্গি জিহাদিদের নেতা ইউনূস। খুব রাগ হতো যখন ওকে বলা হতো জঙ্গিদের নেতা, বলে অপপ্রচার হচ্ছে। অপপ্রচার নয়, ইউনূস জঙ্গিদের নেতা আর আসিফ নজরুল জঙ্গিদের ধর্মপিতা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.